অভিবাদন। আজ আমরা আলোচনা করব অদৃশ বর্ধনের লেখা অসহ্য সাসপেন্স গল্পটি নিয়ে। মানে গল্পের কিছু অংশ আমাদের হাতে আছে। হ্যাঁ, এই নির্বাচিত অংশগুলো থেকেই আমরা ভেতরের রহস্য আর ওই টান ব্যাপারটা বোঝার চেষ্টা করব। ঠিক, গল্পের প্রেক্ষাপট তো একটা বাগান বাড়ি। রাতের খাবার শেষ হয়েছে, কয়েকজন চরিত্র এক জায়গায়, কিন্তু পরিবেশটা ঠিক স্বাভাবিক লাগছে না। একদমই না। আসুন এই আবহাওয়াটা একটু দেখি। গল্পের শুরুতেই ইন্দ্রনাথ রুদ্র, বনবিহারী, মিস্টার স্যান্নিয়াল, পরিমলবাবু এরা সব আছেন, কিন্তু কেমন যেন একটা অস্বস্তি। ঠিক তাই। লেখক কিন্তু শুরু থেকে একটা চাপা ভয়ের পরিবেশ তৈরি করছেন, খেয়াল করেছেন? হ্যাঁ, সেটাই বলছিলাম। শুধু পরিবেশ নয়, চরিত্রদের কথাবার্তাগুলো দেখুন। মিস্টার স্যান্নিয়ালের মন্তব্যগুলো কেমন অদ্ভুত। হ্যাঁ, একটু যেন বেখাপ্পা। আর বনবিহারী মনে হচ্ছে ভেতরে ভেতরে উনি খুবই চিন্তিত। এই ছোট ছোট জিনিসগুলোই একটা আসন্ন বিপদের ইঙ্গিত দিচ্ছে। ক্লাসিক থ্রিলার কৌশল যাকে বলে আর কি। একদম। আর সেই ইঙ্গিতগুলোই যেন সত্যি হতে শুরু করে, তাই না? পরিস্থিতিটা আরও ঘোলাটে হচ্ছে। কখনো বাগানে কোনো অদ্ভুত শব্দ হচ্ছে। হ্যাঁ, বা ধরুন বাড়ির আলো চলে গেল হঠাৎ। ঠিক। আর এই ঘটনাগুলো চরিত্রদের মধ্যে ভয়টা বাড়িয়ে দিচ্ছে, আর তার সাথে সন্দেহ, একে অপরকে সন্দেহ করছে। এখানেই তো সাসপেন্সটা জমছে। লেখক খুব চালাকিভাবে এই অনিশ্চয়তাটা ব্যবহার করছেন। পাঠকের মনেও তো প্রশ্ন উঠছে। অবশ্যই, কি ঘটছে? এটা কি এমনিই হচ্ছে, নাকি এর পেছনে অন্য কিছু আছে? আর সবাইকেই যেন একটু সন্দেহজনক লাগছে। ঠিক। ভয়টা তখন আর শুধু বাইরের নয়, ভেতরেরও। একে অপরকে বিশ্বাস করতে পারছে না। আর এই দমবন্ধ করা পরিস্থিতির মধ্যেই তো আসল ধাক্কাটা আসে, পরিমলবাবুর মৃত্যু। হ্যাঁ, ওই আকস্মিক মৃত্যুর খবরটা। কিন্তু কিভাবে মৃত্যু হলো সেটা কিন্তু পরিষ্কার নয়। নির্বাচিত অংশে অন্তত ততটা স্পষ্ট না। না, সেটাই তো রহস্য। আলো নেই, ভরসা করার মতো কেউ নেই, আর তার মধ্যেই ঘটনা। এই মৃত্যুটা গল্পটাকে কোথায় নিয়ে যাচ্ছে? এটা পুরো গল্পের ফোকাসটাই পাল্টে দিচ্ছে। এটা কি স্বাভাবিক মৃত্যু, নাকি খুন? এই প্রশ্নটাই তখন মুখ্য হয়ে ওঠে। একদম। আর যদি খুন হয়, তাহলে এই বন্ধ জায়গায় খুনিটা কে? মোটিভ কি? এখানে কি ইন্দ্রনাথ রুদ্রের ভূমিকাটা সামনে আসে? তিনি সম্ভবত গল্পের গোয়েন্দা বা সমাধানকারী। মনে হচ্ছে তাই। এখন দেখার তিনি কিভাবে এই রহস্যের জট ছাড়ান। তথ্যের ভিত্তিতে এগোবেন, নাকি মনস্তাত্ত্বিক দিকটাও দেখবেন? পরিস্থিতি বিচার করে। হ্যাঁ, এই বিশ্লেষণটাই পাঠককে শেষ পর্যন্ত ধরে রাখে। গল্পের যেটুকু অংশ আমরা দেখছি তাতে মনে হচ্ছে ইন্দ্রনাথ রুদ্র রহস্য সমাধানের দিকে এগোচ্ছেন, বা হয়তো সমাধানের খুব কাছাকাছি। একটাই ইঙ্গিত পাওয়া যাচ্ছে। কিন্তু আসল যে সাসপেন্স, ওই অস্বস্তি অনুভূতিটা, সেটা কিন্তু পুরো সময় ধরেই থাকছে। কে কাকে বিশ্বাস করবে, এরপর কি হবে? ওই অজানা ভয়টাই কিন্তু গল্পটাকে চালিয়ে নিয়ে যাচ্ছে। তাহলে মূল ব্যাপারটা কি দাঁড়ালো? অসহ্য সাসপেন্স কি শুধু একটা রহস্য গল্প? কে খুন করল, কেন করল? না, আমার মনে হয় এটা তার চেয়েও বেশি কিছু। কি রকম? এটা আসলে দেখাচ্ছে যে একটা কঠিন পরিস্থিতিতে পড়লে মানুষের মনের ভেতরে কিভাবে ভয়, সন্দেহ, অবিশ্বাস, এই সব জটিল জিনিসগুলো তৈরি হয়। মনস্তত্ত্বের দিকটা খুব গুরুত্বপূর্ণ। অবশ্যই। বাইরের বিপদ তো আছেই, কিন্তু তার চেয়েও ভয়ঙ্কর হয়ে উঠছে নিজেদের মনের ভেতরের সন্দেহ। দেখুন না, চরিত্রগুলো কিভাবে যুক্তি হারাচ্ছে, একে অপরকে অবিশ্বাস করছে। হ্যাঁ, এই দিকটাই গল্পটাকে অন্য মাত্রা দেয়। আর গল্পটা শেষ হওয়ার পরেও কিন্তু এর রেশটা থেকে যায়। ঠিক। এই আলোচনাটা করতে করতে একটা কথা মনে হচ্ছে। বলুন। আমাদের বাস্তব জীবনেও কি এমন পরিস্থিতি আসে না, যখন চারপাশের ঘটনাগুলোর কোনো মানে খুঁজে পাওয়া যায় না, কিন্তু একটা অদ্ভুত আশঙ্কা, একটা অসহ্য সাসপেন্স যেন ঘিরে ধরে? যখন যুক্তি কাজ করে না। হ্যাঁ, যখন যুক্তি নয়, শুধু সম্ভাবনার ভয়টাই আমাদের চালিত করে। একটা অজানা আতঙ্ক, ভাবার মতো বিষয় কিন্তু।